Road.com, where with Muffles comes to night, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটেনি, সেই তীর্থ অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো দলেই। আমার নাম গোলাম মোস্তফিদ নাহিদ। আমি দিনাজপুরের নবাবগঞ্জের বাদুরিয়ার বাজিতপুর গ্রাম থেকে বলছি। আজকে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমিও আমার 3 বন্ধুদের সাথে ঘটে যাওয়ার একটি বাস্তব ঘটনা। আর এই ঘটনাটি একটি পুরনো কবরস্থানকে নিয়ে। প্রথমেই আমি আমার 3 বন্ধুর নাম উল্লেখ করতে চাই। যাদের সাথে ঘটনাটি ঘটে তাদের নাম হচ্ছে, সেই জায়গাটির বর্ণনা দিয়ে দেই যেখানে আমাদের সাথে ঘটনাটি ঘটে। জায়গাটি এমন যে আমাদের গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, ধানের মাঠের মাঝখানে ঠিক 17 বছর পুরনো একটি কবরস্থান। আর ওই কবরস্থানের মাঝখানে বিশাল 2টি বট গাছ আছে। আর এখনও সেই বট গাছ দুটি আগের মতোই আছে। আর একটি বট গাছ লাগিয়েছে গ্রামের মানুষ। মোট মিলে 3টি বট গাছ সেখানে। 2টি বট গাছ কবরস্থানের মাঝখানে, ওই 2টি প্রায় একই সময়ের এবং একটি ছোট। গ্রাম থেকে কবরস্থানে যাওয়ার জন্য তেমন কোনো ভালো রাস্তা ছিল না তখন। গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না, একদম অজপাড়া একটি গ্রাম। ধানের ক্ষেতের চওড়া আল দিয়ে যেতে হতো ওই কবরস্থানে, যা গ্রামের শেষ থেকে শুরু করে ওই কবরস্থানের সামনে গিয়ে ঠেকেছে। আর ওই পুরনো কবরস্থানের পাশেই একটি পুকুর ছিল। লোকে মুখে শোনা যায় ওই কবরস্থান আর ওই পুকুর নিয়ে অনেক ভয়াবহ ঘটনাগুলো। ওই কবরস্থানের পাশে পুকুরে নাকি জিন বাস করত এবং তারা গরিব মানুষকে সাহায্য করত। যেমন কোনো গরিব ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে হলে ওই পুকুরে তারা গিয়ে বলতো এবং বিয়ে সম্পূর্ণ করার জন্য যা যা প্রয়োজন ওই পুকুর থেকে ভেসে উঠত পাড়ের কিনারে। এবং গ্রামের মানুষ সেই জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে ব্যবহার করত এবং ব্যবহার করার পরে ভালো করে ধুয়ে মুয়ে সেইখানে আবার ফেরত দিতে হতো। একদিন কোনো এক ব্যক্তি সেই জিনিসপত্রগুলো ফেরত দেওয়ার সময় সেই প্লেটের উপরে মাংসর চর্বি লাগার কারণে জিনগুলো আর কোনোদিন কোনো মানুষকে সাহায্য করার কথা আর কোনোদিন শোনা যায়নি। জিনগুলো নাকি সারা জীবনের জন্য সেই পুকুর থেকে চলে যায়। আর ওই পুকুরের পাশেই কবরস্থানকে নিয়ে লোকমুখে শোনা যায় অনেক ভয়ঙ্কর ঘটনা। যেমন ওই কবরস্থানে পুরো গ্রামের সকল মানুষের লাশ কবর দেওয়া হতো এবং কিছু ব্যক্তি নাকি ওই কবরস্থান থেকে মৃত ব্যক্তিদের লাশের মাথা কেটে নিয়ে যেতেন। তারপর মাথা কাটা ব্যক্তির লাশ কবরের উপরে পাওয়া যেত। এই ঘটনা বেশ কিছুদিন ধরে চলতে থাকে। এই ঘটনাটির সূত্রপাত ঘটে কোনো এক অচেনা ব্যক্তির লাশকে কেন্দ্র করে। কোনো একদিন সেই পুরনো কবরস্থানের বটগাছের সাথে একটি অচেনা লাশ 2টি আঙ্গুল কাটা ঝুলতে দেখা যায়। হঠাৎ এমন একজন অচেনা ব্যক্তির লাশ দেখে গ্রামের সবাই ভয় পেয়ে যায়। গ্রামের সকলে লাশটিকে চিনতে না পারায় সকল গ্রামে ঢেরা পিটিয়ে খবর দেওয়া হয়। বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেই লাশটিকে দেখতে আসে, কিন্তু কোনো গ্রামের মানুষই সেই লাশটিকে শনাক্ত করতে সক্ষম হয় না। অবশেষে গ্রামের মানুষ রাতারাতির মধ্যেই সেই লাশটিকে পুরনো কবরস্থানে দাফন করার ব্যবস্থা করে। তারপর দাফন কাজ শেষ করে গ্রামের মানুষ চলে আসে। পরের দিন ওই অচেনা ব্যক্তির কবরের উপরে ওই অচেনা ব্যক্তি সহ আরও 2 জন ব্যক্তির মাথা কাটা অবস্থায় লাশ পাওয়া যায়। অবাক করা বিষয় হলো, গতকালকে লতায় জড়ানো লাশটির মাথা অক্ষত ছিল। বাকি 2টো লাশের শরীরের থেকে মাথা একদম বিচ্ছিন্ন। এটা দেখে গ্রামের মানুষ আতঙ্কে পড়ে যায়। তারা চিন্তা করে কে বা কারা রাতে সেই লাশগুলোর মাথা কেটে নিয়ে যায়। তাই গ্রামের মানুষ কবরস্থানে পাহারা দেওয়ার ব্যবস্থা করে। কবর পাহারা দেওয়ার জন্য 2 জন জওয়ান ব্যক্তিকে রাখা হয় এবং তারা 2টো টর্চ এবং লাঠি নিয়ে রাত
4টা পর্যন্ত কবর পাহারা দেওয়ার জন্য বের হয়। 3 দিন পর্যন্ত তারা খুব ভালোভাবে কবরস্থান পাহারা দেওয়া সম্পন্ন করে। 4র্থ দিনে তারা কবরস্থানের ভেতরে কান্নার শব্দ শুনতে পায় এবং তারা টর্চ দিয়ে পুরো কবরস্থান খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাউকে পায় না। একসময় পুরো কবরস্থান খোঁজা শেষে সেই পুকুর পাড়ে টর্চ দিয়ে দেখে অনেকগুলো শিয়াল একসাথে একটি লাশকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শিয়ালগুলো স্বাভাবিকের থেকে অনেক বড় ছিল এবং তাদের চোখগুলো জ্বলজ্বল করছিল। এটা দেখে তারা প্রাণপণে নিজের গ্রামের দিকে ছুটতে থাকে এবং গ্রামের সকল মানুষকে এই ঘটনাগুলো খুলে বলে। এটা শুনে গ্রামের সবাই একত্রিত হয়ে মশাল নিয়ে সেই পুরনো কবরস্থানের দিকে এগোতে থাকে এবং তারা সকলে মিলে সেই পুরনো কবরস্থানে গিয়ে দেখে সেই একই চিত্র। একটি লাশকে নিয়ে কিছু শিয়াল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এরপর গ্রামের সকল মানুষ যখন শিয়ালগুলোর উপর আক্রমণ করে, তৎক্ষণাৎ শিয়ালগুলো সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা লাশটি পেলেও লাশের মাথা তখন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও লাশটির মাথা আর খুঁজে পাওয়া যায় না। লাশের হাত দেখে গ্রামের সকল মানুষ বুঝতে পারে এটা সেই বটগাছে লতার সাথে ঝুলতে থাকা লাশ। তখন গ্রামের মানুষ ধরেই নেয় লাশটি তাদের এবং তাদের কবরস্থানের জন্য শুভ নয়, কারণ ওই লাশটিকে কবর দেওয়ার সাথে সাথেই কবরস্থানের সকল লাশের মাথা চুরি হয়ে যাচ্ছে। তাই গ্রামের সবাই মিলে লাশটিকে গ্রামের বাইরের একটা জায়গায় কবর দেওয়ার চিন্তাভাবনা করে। পরে অনেক দিন ধরে কান্নার শব্দ আর লাশের মাথা কাটার খবর আর শোনা যায় না। একদিন কবরস্থান পাহারা দেওয়ার 2 জন যুবকের মধ্যে একজনের মৃত্যু হয়ে যায় এবং সেই যুবক ব্যক্তির কবর সেই পুরনো কবরস্থানে দেওয়া হয় এবং সেই রাত থেকে সেই কবরস্থানে বিকট চিৎকার এবং কান্নার আওয়াজ পাওয়া যেত। এই কান্নার আওয়াজ শুধুমাত্র রাত 1টা থেকে 2টা পর্যন্তই শোনা যেত। এই কান্নার আওয়াজ 7 দিন পর্যন্ত চলতে থাকে। এই ঘটনা নিয়ে গ্রামের মানুষ অনেক ভয়ে ছিল। এরপর গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিল যে শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে মসজিদের ইমামকে সাথে নিয়ে সেই পাহারাদার যুবকের লাশটি কবর থেকে তুলে বাইরের কোনো এক জায়গায় নিয়ে কবর দিয়ে আসবে। পর তারা যথারীতি শুক্রবারের জুম্মার নামাজ শেষ করে হুজুরকে সাথে নিয়ে পুরনো কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয়। পাহারাদার ছেলেটির লাশ পুরনো কবরস্থান থেকে তুলে গ্রামের বাইরে কোথাও একটা জায়গায় কবর দেওয়ার জন্য। এরপর পুরনো কবরস্থানে গিয়ে গ্রামের মানুষরা দেখে, এটা দেখে তারা আরও আতঙ্কে পড়ে যায়। সেই পাহারাদার যুবকের লাশ ঠিক একইভাবে কবরের উপরে মাথা কাটা অবস্থায় পড়ে আছে। পুরো শরীরটাই পচে গেছে। গ্রামের মানুষ সেই পচা লাশটি বস্তায় করে নিয়ে গ্রামের বাইরে নিয়ে রেখে আসে। তারপর অনেক দিন যাবৎ সেই পুরনো কবরস্থানে আর কোনো লাশ দাফন করা হয় না। গ্রামের মানুষ ওই কবরস্থানে লাশ দাফন করা একদম নিষিদ্ধ করে দেয়। এরপর অনেক বছর কেটে গেলে আবার সেই পুরনো কবরস্থানে লাশ দাফন করার সিদ্ধান্ত নেয় গোরস্থান কমিটি। গোরস্থানটি আবারও চালু করার জন্য নতুন করে কাজ শুরু হয়। অনেক লোক লাগিয়ে কবরস্থানটি আবার সুন্দর করে পরিষ্কার করা হয়। সেই কবরস্থানের সকল ঝোপঝাড় কেটে সুন্দর করে সাফ করা হয়। এরপরে একটানা 9 বছর কবরস্থানটি খুব ভালোভাবেই চলছিল, কিন্তু স্বপ্নেও ভাবিনি সেই পুরনো দিনের ঘটনাগুলো আবার আমাদের সাথে ঘটতে চলেছে। একদিন সকালবেলা আমরা 3 জন বন্ধু, দিনটা আমাদের অন্য দিনের মতো ভালো যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল আজ কি যেন একটা হবে। যেমন কথা তেমন কাজ। ওই দিন বিকেলবেলা আমাদের দূর সম্পর্কে একজন আঙ্কেল মারা যায়। সকলে অবাক হয়ে যান। অল্প বয়সে মৃত্যু, তা আবার সুস্থ অবস্থায়। মানুষ ভাবে যে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু পেয়েছে। যাই হোক, গ্রামের সকলে মিলে তাকে দাফন দেওয়ার জন্য তার আত্মীয় স্বজন আস্তে আস্তে রাত 8টা বেজে যায়। এরপর সকল গ্রামের মানুষ লাশটিকে নিয়ে পুরনো কবরস্থানের দিকে যাত্রা শুরু করে। আমরা 3 বন্ধু সেই লাশটির পেছনে ছিলাম এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো যে লাশের পেছনে যত মানুষ হওয়ার কথা ছিল তার অর্ধেকও হলো না। আমরা ভাবলাম রাত হয়ে গেছে, হয়তো মানুষ কম। এগুলো ভাবতে ভাবতে কিছুক্ষণ হাঁটার পর আমরা লাশটিকে নিয়ে কবরস্থানে পৌঁছালাম। এমনিতে অন্ধকার, আবার এই কবরস্থানকে নিয়ে মানুষের মুখে অনেক কথা।
এগুলো সকলের মাথায় আসে। এর জন্য আমরা সকলেই দ্রুত করে লাশটিকে দাফন করে বাসায় চলে আসি। যাই হোক, লাশ রেখে টর্চের আলোতে জানাজা শেষ হলো। এবার লাশকে কবরে নামানোর জন্য সকলের অনুমতি নিয়ে লাশকে কবরেও নামানো হয়। আমরা 4 বন্ধু সবার শেষে কবরে মাটি দেই, কারণ আমরা বাসা থেকেই প্ল্যান করে এসেছিলাম যে আমরা সবার শেষে মাটি দেব এবং কবরস্থান থেকে সবার শেষে বের হব। আমাদের অনেক ভয় করছিল, কিন্তু আমরা রেডি, যাওয়া হওয়ার হবে। লোকমুখে এতদিন এত কথা শুনেছি, সেটা আজ নিজ চোখে দেখতে চাই। তো যেমন কথা তেমন কাজ। এরপর আমরা সবার শেষে মাটি দিলাম এবং কবরস্থানের পাশে সেই পুকুরে বসে গল্প করতে লাগলাম। এরপর 20 থেকে 30 মিনিট পর হালকা আওয়াজ পাই, কিছুটা জল টান ভাঙার আওয়াজের মতো। তখন আমরা ভাবলাম হয়তো কেউ আসলো কবরে মাটি দেওয়ার জন্য। বকা খাওয়ার ভয়ে আমরা 4 বন্ধু চুপটি করে বসেছিলাম গাছের নিচে, যাতে আমাদের দেখা না যায়। প্রায় 10-15 মিনিট অপেক্ষা করি। সেদিন ছিল চাঁদনি রাত। চারিদিক মোটামুটি ভালোই আলো ছিল এবং গাছের নিচ থেকে মোটামুটি সব কিছু ভালোই দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর ভাবতে থাকি, একটা মানুষের মাটি দিতে 3 মুঠো মাটি লাগে, এত সময় তো লাগার কথা না। এরপর আমরা সাহস করি গাছের আড়াল থেকে কবরের দিকে তাকিয়ে যা দেখি, তা দেখার জন্য আমরা 3 জন মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখি একটু আগেই যাকে কবর দিলাম সেই ব্যক্তি কবরে, আর 3 জন সাদা আলখেল্লা পরা মানুষ কবরের পাশে। খুব দ্রুত তারা সেই কবর থেকে মাটিগুলো সরাচ্ছে। তাদের মুখগুলো খুব ভালো করে দেখা যাচ্ছিল না এবং তারা খুব লম্বা ছিল। আমরা ভয়ে ভয়ে সেই ঘটনাগুলো দেখতে থাকি। দেখতে দেখতে একটা সময় মাটি সরানো হয়ে গেলে এরপর কবর থেকে তারা কবরের লাশটিকে বের করে সেই লাশটির দেহ থেকে মাথা আলাদা করে তারা 3 জনে একসাথেই সেই মাথাটা খাওয়া শুরু করলো। এই দৃশ্য দেখার পরে আমরা এক মুহূর্তেও সেখানে আর থাকতে পারিনি। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে এক দৌড়ে আমরা গ্রামে চলে আসি এবং মসজিদের ইমামকে রাতের ঘটনাগুলো সব খুলে বলি আমরা। উনি আমাদেরকে এই ঘটনাটি গোপন রাখার জন্য বলেন। পরের দিন সকালে এই ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সেই দিনের পর থেকে মসজিদ কমিটি ওই গোরস্থানটিকে সারা জীবনের জন্য পরিত্যক্ত ঘোষণা করে আর বলেন এই পুরনো কবরস্থানে আর কোনো দিন কোনো লাশ কবর দেওয়া হবে না। তো সেই পুরনো কবরস্থানটি এখনও সেই আগের মতোই রয়েছে, পরিত্যক্ত অবস্থায়। তো এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই, আমাদের কাছে আপনার এই ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মর্ডার মোহাম্মদ ইয়াসিন। চলুন। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভারত দলে থাকেন। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি হলো একটা মেয়েকে নিয়ে। নদীর পাশে একটা ছোট্ট মসজিদ ছিল। সব ছেলে মেয়েদের মতনই একটা ছেলে কোরআন তেলাওয়াত শিখতে আসতো, কিন্তু কেউ জানতো না ছেলেটি ছিল জিন। সব ছেলে মেয়েদের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটির নাম সারথী। একদিন ইমাম সাহেব ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে কোরআন তেলাওয়াত শিখতে আসো? ছেলেটি বলে, আপনার বাসার পাশে ওই পাহাড়ের ওই পাশে আমার বাসা। আপনি সুন্দর কোরআন তেলাওয়াত করেন, ওইটা দেখে আমি আপনার কাছে কোরআন তেলাওয়াত শিখতে আসছি। ইমাম সাহেব এটা শোনার পরে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না। তো সেই ছেলেটি 2 বছর ধরে কোরআনের হেফজ শিখে। একটা অবাক করা বিষয় হলো কি মাহফুজ ভাই, ওই ছেলেটি 2 বছরের মধ্যে একদিনও অনুপস্থিত ছিল না, প্রত্যেক দিনে আসতো। এদিকে সারথীও কোরআনের হেফজ করতেছে। তো ওই ছেলেটার 2 বছরে সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে যায়। তারপরে সারথীও কোরআনের হাফেজ হয়ে যায়। ওই জন্য ওই সারথী আর মসজিদে আসে না, কিন্তু ওই ছেলেটি মসজিদে আসতো বাট সারথীকে দেখতো না। তখন 2 বছর কোরআন তেলাওয়াত একসাথে কোরআন তেলাওয়াত করার জন্য ওই জিন যে ছেলেটি ছিল,
ওই ছেলেটি আস্তে আস্তে সারথীর উপরে দুর্বল হয়ে পড়ে। তার কারণে সারথীকে অনেকদিন দেখেনি, ওই জন্য ওর একটু খারাপ লাগে। তো একদিন মানে সারথীকে খোঁজার জন্য জিন ছেলেটি একটা রুমের ভিতরে যায়। ওই ইমাম সাহেব ওইটা লক্ষ্য করে, পরে রুম থেকে আর বের হয় না। তখন ইমাম সাহেব দেখে কি এতক্ষণ হয়ে গেল ওই ছেলেটি বের হচ্ছে না, আমি যাই দেখি কি হয়েছে, কোনো কিছু হলো না তো আবার। তখন ইমাম সাহেব যায় কাউকে দেখতে পায় না। ইমাম সাহেবের মনে একটা খটকা লাগে এবং তিনি একটু সন্দেহ করে। তারপরের দিন ওই ছেলেটি যখন মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিছে, ইমাম সাহেব তখন বলে আমি আজকে দেখব, এটা বলে ছেলেটির উপরে নজরদারি করে। তো ছেলেটি নামাজ শেষ করে। ইমাম সাহেব তারপরে ছেলেটিকে অনেক খোঁজে কিন্তু পায় না। তখন ইমাম সাহেবের আর বুঝতে বাকি রইল না যে এই ছেলেটি আমাদের মতন মানুষ না, অন্য একটা মাকলুক। তো এভাবে কিছুদিন চলে যায়। একদিন সারথীর বয়স তখন 17 বছর হয়ে গেছিল। একদিন সারথী পাহাড়ের দিকে তার ছাগলগুলা নিয়ে যায়। ছাগলগুলা নিয়ে যাওয়ার পরে দেখে কি ওই সেই ছেলেটি। সারথী অনেক ভয় পেয়ে মানে করে ওই ছেলেটি যেদিকে ছিল ওই দিকে না যায়, তার ব্যাক সাইডে যায়। কিন্তু সারথী ব্যাক সাইডে যায়ও কোনো লাভ হয় না, মানে সারথী যেখানে যাচ্ছে সেখানে ওই ছেলেটি হাজির হয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে কিছুক্ষণ পর মাউস ভাই অনেক জোরে বাতাস এবং বৃষ্টি চলে আসে, অন্ধকার হয়ে আসে চারদিকে। তখন সারথীর ছাগলগুলা এলোমেলো হয়ে যায়, মানে ছাগল ছিল 4-5টা ছাগল ছিল, মানে সবাই আলাদা হয়ে যায় ছাগলগুলা। তখন সারথী অনেক চিন্তিত হয়ে যায়, অন্ধকার খুঁজে পাচ্ছে না। তখন ছেলেটি সামনে এসে বলে, কি ব্যাপার সারথী, তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? সারথী ভয় পায়। তারপরে ওই জিন ছেলেটি বলে, তুমি ভয় পেও না আমাকে দেখে, আমি তোমাকে কিছু করবো না। তারপরে সারথী বলে, আমার ছাগলগুলা খুঁজে পাচ্ছি না। তারপর এই ছেলেটি বলে, চলো আমরা দুজন মিলে ছাগলগুলার সন্ধান করি। তারপরে সারথী অনিচ্ছাকৃতভাবেই সে রাজি হয়ে ছেলেটির সাথে ছাগল খোঁজা শুরু করে। তারপরে সারথী একটা সময় লক্ষ্য করে কি সে একটা অনেক সুন্দর জায়গায় চলে আসছে, এরকম জায়গা সে কখনো দেখে নাই। তো তার ছাগলগুলোও সেখানে ছিল, মানে তখন ওই জায়গাতে কোনো বৃষ্টি হচ্ছিল না। তারপরে সারথী একটু জোর গলায় বলে, সন্ধ্যা হয়ে গেছে, আমি বাসায় চলে যাব। তারপর ওই ছেলেটি বলে, আচ্ছা ঠিক আছে বাসায় যাও। যখন সারথী বাসার দিকে রওনা দিবে তখন আবার মাহফুজ ভাই অনেক জোরে বাতাস উঠে আসে। তখন সারথী বাতাস থেকে বাঁচার জন্য তার চোখে হাত দেওয়ার পরে সারথী যখন চোখ থেকে হাত নামায় তখন মাহফুজ ভাই সারথী দেখে কি সে তার বাসার দরজার সামনে। সারথী এটা দেখে একটু অবাক হয়ে যায়। তারপরে সারথী ছাগলের ঘরে বেঁধে সে রুমে চলে যায়। রুমে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে যখনই ঘুমাতে যাবে তখনই লক্ষ্য করে কি ওর রুমে মানে টিউব লাইট জ্বলতেছে। তখন সারথী ওইটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপরে সারথীর আম্মাকে ডাকে, বলে, আম্মা জান, আমার রুমের ভেতরে টিউব লাইট জ্বলতেছে, তুমি কি কোনো লাইট দিছো? বলতেছে, কি বলো তুমি, চলো তো দেখি। তারপরে সারথীর আম্মা যখন আসে তখন দেখে কি কোনো লাইটই নেই, প্রতিদিনের মতো নেই, একটা হারিকেন জ্বলতেছে। তখন সারথীকে বলে, কই কোনো লাইট নেই তো, শুধু হারিকেনই তো জ্বলতেছে, তোমার মনের ভুল হয়তো। তো ওই দিন আর কিছু হয় না। এভাবেই 3-4 দিন কেটে যায়। তারপরে সারথী আবার একদিন পাহাড়ে ছাগল চড়াতে নিয়ে যায়। তো ছাগল চড়াতে নিয়ে যায় তখন মানে মাহফুজ ভাই রেগুলারই সারথী ছাগল নিয়ে যাইতো ওই পাহাড়ের দিকে। তখন ছেলেটি প্রত্যেকদিন দেখা করতো সারথীর সাথে। তো একদিন সারথী সন্ধ্যা হয়ে গেছে, তো ছাগল নিয়ে বাসায় এসে
ছাগল বাসায় এসে ছাগলের রুমে ছাগল বেঁধে রাখার পরে যখন রুমে ঢোকে তখন দেখে কি মফিজ ভাই তার টেবিলে মানে গরম খাবার রাখা আছে, অনেক সুগন্ধ বের হচ্ছে গরম খাবার। তখন সারথীর আম্মাকে ডাকে, বলে আম্মাজান তুমি কি আমার ঘরে খাবার রেখে গেছো? সাথে আম্মা বলে কই না তো, আমি তো একটু আগে ঘর থেকে আসলাম, খাবার রাখি নাই। বলে চলো তো দেখি। তখন যাই, তখন মফিজ ভাই খাবারগুলো ছিল না। তো তারপরে সারথীর বয়স তো 17-18 এরকম হয়ে গেছিলো। তখন সারথীর বাবা এসে বলে আমাদের মেয়ের তো বয়স হয়ে গেছে, ওকে বিয়ে দিয়ে দেবো। তারপরে সারথীর আম্মা বলে না, আমার মেয়েকে বিয়ে দিব না, কারণ মফিজ ভাই সারথী ছিল তার বাবা মার একমাত্র মেয়ে বা একমাত্র সন্তান। তার মা তাকে অনেক ভালোবাসতো। তো সারথীর বাবা তার মাকে অনেক বোঝানোর পরে সারথীর আম্মা রাজি হয়ে যায়। তারপরে সারথীর বিয়ে ঠিক করা হয়, ওর চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করা হয়। বিয়ের 4 দিন আগে মাহফুজ ভাই সারথীর শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়, মানে অনেক খারাপ। তারপরে সারথীকে হসপিটালে নিয়ে যায়, অনেক কবিরাজ দেখায়, অনেক ট্রিটমেন্ট করার পরেও কোনোভাবেই সারথী সুস্থ হচ্ছিল না। তো বিয়ের বিয়ের 2 দিন আগে ওই ছেলেটি আবার আসে, সারথীর রুমে আসে। তখন সারথী অনেক ভয় পেয়ে যায়। তারপরে ওই ছেলেটি বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে সারথী জিজ্ঞাসা করে কেমনে ভালোবাসো? তারপরে ছেলেটি বলে তুমি আমাকে চিনতেছো না। যখনই এই কথা বলে তখনই সারথীর রুমে সারথীর আম্মা চলে আসে, তখনই ওই ছেলেটি গায়েব হয়ে যায়। তো তারপরের দিন সকালে, মানে বিয়ের আগের দিন, ওই দিনও অনেক অসুস্থ। বিকেলবেলা মানে বরযাত্রী আসবে, তখন সারথীর শরীরের অবস্থা অনেক খারাপ। তখন বিকেলবেলা বরযাত্রী আসবে আর সকালবেলা সারথীর মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। তখন সারথী একটা ডাক শুনে, কেউ সারথীকে ডাকতেছে, সারথী এভাবে। তখন সারথীর আম্মাকে বলে আম্মা আমাকে কে ডাকতেছে? বলে তুমি ঘুমাও। সারথীর আম্মা বলে তুমি ঘুমাও, তোমার শারীরিক অবস্থা ভালো না এবং অসুস্থ, তুমি উল্টাপাল্টা শুনতেছ। এটা বলার পর সারথী ঘুমায় যায়। তো তার ঘুমায় যাওয়ার পরে মানে ওর রুমে ছিল, ওর আম্মা বের হয়ে যায় রুম থেকে। তখন ছেলেটি আসার পরে সারথীকে ডাকে, সারথীর ঘুম ভেঙে যায়। তারপরে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। তারপরে সারথী বলে আচ্ছা তুমি কে? তখন ওই জিন ছেলেটি সব কিছু খুলে বলে ওই যে তোমার মনে নেই আমরা দুজন, মানে আমরা অনেকজনই একসাথে কোরআন তেলাওয়াত করতাম, কোরআন তেলাওয়াত শিখতে যাইতাম। ওই সময় তোমার প্রতি আমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাই এবং ভালোবেসে ফেলি। তোমার ঘরে আমি মানে ওই লাইট জ্বালাতাম, আমি অনেক সময় সুগন্ধ দিতাম, আমি ওই দিন তোমার টেবিলে গরম খাবার রাখছিলাম। এটা শুনে সারথী অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে সারথীর আম্মাকে ডাকার পরে বলে আম্মা চান আমি পানি খাবো, আমাকে পানি দাও। সারথীর আম্মা যখনই পানি আনতে যাবে তখনই ওই যুবক ছেলেটি বলে সারথী এই নাও পানি, পান করো। তারপরে সারথী অনেক ভয় পেয়ে যায়। তারপরে সারথীর আম্মা এসে বলে সারথী এ নাও পানি খাও। সারথী তো তখন কনফিউজ হয়ে যায়, বলে আমার সাথে কে যেন কথা বলতেছে, তোমরা দেখতেছ না? বলে না আমরা তো কেউ দেখতেছি না। তারপরে সারথী বলে আমার ক্ষুধা লাগছে, আমি খাবার খাবো। সারথীর আম্মা যখনই খাবার আনতে যায় তখন ওই আগের বারের মতনই মাহফুজ ভাই ওই যুবক ছেলেটি গরম খাবার সারথীকে দিয়ে বলে এ নাও খাবার খাও। তো এরকম হওয়ার পরে সারথী সুস্থ হয়ে যায়। মাহফুজ ভাই মনে হয় কি ওর কোনো অসুস্থই ছিল না,
তখন মানে বরযাত্রী আসার সময় হয়ে গেছে। তখন জিন ছেলেটি আবার বলে, সারথি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। সারথি তখন বলে, আজকে আমার বিয়ে, কেমনে সম্ভব? তারপরে ওই যুবকটি বলে, বিয়ে ভেঙে দিব। তারপরে সারথি আর কিচ্ছু বলে না। তখন বরযাত্রীরা অলরেডি চলে আসছে, কাজী সাহেব চলে আসছে। তারপরে সবাই, গ্রামের সবাই যখন মানে পালকিটার কাছে যায়, তখন মাহফুজ ভাই সবাই তো অবাক হয়ে যায়। যায় দেখে কি পালকিতে বর নেই, এবং বরযাত্রীর জন্য যে খাবারগুলো রাখছিল সেই খাবারও নেই। তো এটা দেখে ওর বাসার সবাই ভয় পেয়ে যায়, গ্রামবাসী অনেক ভয় পেয়ে যায়, সবাই আতঙ্কে থাকে। তারপরে বরযাত্রীরা যখন বাসায় চলে যায় মাহফুজ ভাই, তখন দেখে কি ওই বর তার নিজের রুমে শুয়ে আছে। তারপরে তাকে জিজ্ঞাসা করা হয়, কি ব্যাপার, তুমি এখানে কেন, কেমনে আসলা? তারপরে সে বলে, আমার কিচ্ছু মনে নাই, আমি শুধু দেখলাম আমাকে কেউ এখানে নিয়ে আসছে, আর গায়েবে একটা সাউন্ড আসলো। মানে সাউন্ড আসলে এরকম যে, তুই ওকে বিয়ে করলে আমি তোকে মেরে ফেলবো, ও শুধু আমার। তারপরে মাহফুজ ভাই রাত হয়ে যায় সারথীর সাথে, আবার সারথীর সামনে আবার ওই যুবকটা চলে আসে। আসার পরে সারথীকে বলে, আমি তোমাকে বিয়ে করব। তখন সারথীর পাশে সারথীর মা, বাবা, মামা, তারপরে মানে ফ্যামিলির সবাই ছিল। তখন সারথী বলে, কেমনে সম্ভব না বিয়ে করা, মানে সারথী কিচ্ছু বলে না। সরি মাহফুজ ভাই, সারথী তখন কিচ্ছু বলে না। তারপরে সারথী তার ফ্যামিলির সবার কাছে এই ঘটনাগুলা শেয়ার করে। তখন সারথীর মামা ছিল, সারথীর মামা বলে কি, তুমি এরপরে যখন এই ছেলেটা আসবে, তুমি আমার সাথে মানে কথা বলাই দেবা, ঠিক আছে? তখন সারথী বলে, আচ্ছা ঠিক আছে মামা, যখন আসবে আমি তখন কথা বলাই দেব। তারপরে ওই জিন ছেলেটি আসে। তারপরে সারথীকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে মাহফুজ ভাই সারথী বলে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার মামার সাথে তোমার কথা বলতে হবে। তারপরে জিনটি রাজি হয়ে যায় কথা বলার জন্য। তারপরে সারথীর মামার সাথে, মামার সামনে মানুষের রূপে আসে। সারথীর মামাকে ডাক দেয়, তারপরে মানুষের রূপ ধারণ করে। তখন করে তখন সারথীর মামা জিজ্ঞাসা করে, তুমি কি সারথীকে বিয়ে করবা? তখন জিনটি বলে, হ্যাঁ আমি সারথীকে অনেক ভালোবাসি এবং বিয়ে করতে চাই। তখন মাহফুজ ভাই সারথীর মামা বলে কি, তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে, তুমি এই শর্তটা মানতে হবে। তারপরে জিনটি বলে, একটা কেন 100টা শর্ত দিলেও আমি শর্তে রাজি আছি। জিনের এই কথা শুনে তো অবাক হয়ে যায় সারথীর মামা। তারপরে বলে কি, তুমি যদি এক রাতের মধ্যে আমার ভাগ্নির জন্য একটা কেল্লা তৈরি করতে পারো, তাহলে তোমাকে আমি বিয়ে দিয়ে দেব সারথীর সাথে। তখন জিনটি বলে, আচ্ছা ঠিক আছে, আর যদি আমি না পারি, শর্তে যদি পরাজিত হই, তাহলে আমি সারথীকে আর কোনো দিন ডিস্টার্ব করবো না, আর ওর আশেপাশেও আসবো না। এই বলে জিন ছেলেটি উধাও হয়ে যায়। তারপরে মাহফুজ ভাই রাত 8টার দিকে ওই জিনটি তার কেল্লা তৈরি করার কাজ শুরু করে দেয়। তখন গ্রামের সবাই দেখতেছিল, মানে আপনা আপনি অনেক বড় বড় পাথর এসে মানে কেল্লার কাজ শুরু করে দিছিল। তখন অনেক বড় বড় পাথর একাই মানে কেল্লা হয়ে যাচ্ছে, সবাই দেখতেছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, গায়েবে কাউকে দেখা যাচ্ছে না। এটা দেখে সবাই আতঙ্ক হয়ে যায়। তখন মাহফুজ ভাই রাত 4টার মতন বাজে। তখন সারথীর মামা দেখে কি কেল্লার কাজ প্রায় শেষ। তখন সারথীর মামা দৌড়ে মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পরে অজু করে ফুল ভলিউমে আজান দেয়। তখন সকল জিন তাদের কাজ বন্ধ করে সেখান থেকে চলে যায়।
তখন ইমাম সাহেব ঘড়ির দিকে লক্ষ্য করে দেখে 4টা বাজে। তখন বলে, এই 4টার সময়, এখন তো নামাজের কোনো অক্ত হয়নি, এখন কে আজান দেয়? তারপরে সারতের মামা ইমাম সাহেবকে বলে, সব কিছু খুলে বলে। তখন ইমাম সাহেব আবার অজু করে আজান দেয়। তারপরের দিন মাহফুজ ভাই সকালবেলা জিনটি সারথীর সামনে হাজির। তখন জিনটি বলে, তুমি তোমার শর্তে জিতে গেছো, আমি আর তোমার আশেপাশে কোনো দিন আসবো না, তোমার পৃথিবীতে আর আসবো না, আমি অনেক দূরে চলে যাব। আর হ্যাঁ, তোমার যদি আমাকে প্রয়োজন মনে হয়, কোনো কারণে যদি আমাকে প্রয়োজন মনে হয়, তখন তুমি ওই কেল্লার কাছে যায় আমাকে ডাক দিবা। আমার নাম হাসান, আমি তোমার সমস্ত মানে উপকার করার জন্য সব সময় হাজির হব। এবং তোমার বিয়ের পরে যে তোমার ছেলে মেয়ে হবে, তাদেরকে কেউ কোনো দিন, মানে কেউ না, মানে কোনো জিন কোনো দিন মানে ডিস্টার্ব করবে না, ভয় দেখাবে না। তারপরে 3 দিন পরে সারথী ওই কেল্লার কাছে যায়। তখন সারথী দেখে মুগ্ধ হয়ে যায় মাহফুজ ভাই। তখন দেখে সারথী মনে মনে ভাবে, একটা জিন আমাকে ভালোবেসে এত কিছু করছে, এরকম যদি একটা মানুষ আমাকে ভালোবেসে এরকম করতো, তাহলে কতই না ভালো হইতো। তারপরে মাহফুজ ভাই সারথী তার ফ্যামিলিকে ফ্যামিলির সবাইকে বলে, জিনটা আমার কাছে আসছিল, সে বলছে সে আমার কাছে আর কোনোদিন আসবে না। এটা বলার পরে তাদের সারথীর ফ্যামিলির সবাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে। তো মাহফুজ ভাই, এই ছিল আজকের ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে আপনার অডিয়েন্সদের কাছে শেয়ার করবেন। আশা করি আপনার কাছে এই ঘটনাটি আপনার কাছে অনেক ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে এই ঘটনাটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। যে ঘটনাটি আজকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ঢাকা থেকে একটা বড় ভাই। তার নাম বলেছেন সাদ্দাম। সে ঢাকাতে পড়াশোনা করেন এবং ঢাকাতে তার কোনো একটা অঞ্চলে তার একটা বাসা। তো সে যখন বাসায় ছিল, মানে ছোটোর সময় সে যখন বাসায় ছিল, তার বাসার সামনে মানে সে আমাকে যেভাবে বলেছেন আমি আপনাকে সেভাবে বলে শোনাচ্ছি তার ভাষাতেই। তো সে বলেছেন যে সে যখন ছোট ছিল, মানে আর কি যখন কিশোর ছিল, তো তখনকার এই ঘটনা আর কি। তাদের যে বাসাটা ছিল, বাসার সামনে বাসার সামনে আর কি হিন্দুদের লোকালয় ছিল, মানে হিন্দুদের বসবাস ছিল আর কি। তো সেখানে একটা উপজেলা একটা দিঘিও ছিল, মানে তার বাসার সামনে আর কি একটা নদী ছিল বড়। তো উপজেলা নদীটা এই জন্য বড় নদী, এই জন্য দিঘি বলতো সবাই, দিঘি। তো দিঘির পাশে 2টা মন্দির ছিল। তো আপনি হয়তো জানেন যে হিন্দুদের জাতপাত নিয়ে জাতপাত নিয়ে এসব কথাবার্তা হয়, এসব বলা বলি হয়। এই জন্য যে উচ্চ জাতীয় তাদের জন্য একটা শ্মশান, আর যে নিম্ন জাতীয় তাদের জন্য আরেকটা শ্মশান, প্লাস মন্দিরও আছে আর কি, 2টার সঙ্গে। তো আমরা প্রতিদিনই খেলাধুলা করতাম। তো খেলাধুলার শেষে আমরা বিকেলে হাত মুখ ধুতে যাইতাম ওই দিঘিতে। তো হাত মুখ ধুয়ে বাসায় আসতাম। তো প্রতিদিনের মতো একদিন আমরা খেলতে গিয়ে খেলা শেষ করে ওই দিঘিতে হাত মুখ ধুতে যাই, নদীতে হাত মুখ ধুতে যাই। তো ধুতে গিয়ে দেখি যে আপনারা তো জানেন যে ওই নদী থেকে অনেক অঞ্চলে বালু তোলা হয়, বালু কোনো একটা প্রসেসে বালু তোলা হয় আর কি, নৌকা দিয়ে বালু তোলা হয়। তো সেদিন দেখলাম কি যে নৌকাটা ঘাটে বাঁধা আছে, আর দেখলাম যে যেটা দিয়ে বালু যে প্রসেস দিয়ে বালুটা তোলা হয়, যে মেশিন দিয়ে বালুটা তোলা হয়, সেটা নষ্ট হয়ে আছে, এজন্য সেটা মেরামত করতেছে। তো নৌকাটা ফ্রি থাকার কারণে আমরা সবাই বন্ধু বান্ধবের সাথে বলে করলাম যে চল আমরা আজকে নদীতে একটু ঘুরে আসি, দিঘিতে একটু ঘুরে আসি। বড় দিঘি ছিল তো বললাম কি চল ঘুরে আসি।
তো অনেকে রাজি ছিল না। তো আমরা বেশ কয়েকজন রাজি ছিলাম, আবার কিছু লোক রাজি ছিল না। তো তারপর সবাইকে রাজি করালাম কোনো মতো। রাজি করানোর পর আমরা ওই দিঘিতে মানে নৌকা নিয়ে দিঘিতে চলে যাই, মাঝখানে চলে যাই। তো মাঝখানে যাওয়ার পর আমরা যখন প্রথম শ্মশান ঘাটের কাছে গিয়েই তখন মানে মানে ওইটা ছিল প্রথম শ্মশান ঘাট আর কি। তারপর আমরা দ্বিতীয় শ্মশান ঘাট চলে যাই, সেটা ছিল অন্য এলাকায়, মানে আমাদের এলাকা ছেড়ে অনেক দূরে আর কি, বেশ কিছুটা দূরেই চলে যায় আর কি। তো ওই শ্মশান ঘাট, দ্বিতীয় শ্মশান ঘাট পার দিয়েও আমরা বেশ কিছুটা দূরে চলে যাই আবারও। কিছুটা দূরে চলে যাওয়ার পর সন্ধ্যার গৌর হয়ে আসে, অন্ধকার নেমে আসে। তো সবাই বললাম যে অনেক মানে রাত হয়ে আসছে, চল বাসায় চলে যাই। তো এটা বলার পরে আমরা সবাই বাসার দিকে রওনা হলাম। মানে মানে মাছ নদী থেকে আমরা ব্যাক করতেছিলাম। তো ব্যাক করার পর আমরা যখন এই মানে প্রথম যেটা আছে মানে দ্বিতীয় শ্মশান ঘাটের সামনে যখন আমরা আসি, মানে আসার সামনে আমরা দেখলাম মাছ বরাবর আসার পর আমাদের নৌকাটা থমকে যায় আর কি। মানে নৌকাটা বোটে মানে নৌকা এগোনোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু নৌকাটা এগোচ্ছে না, মানে মাছ নদীতে এসে থেমে গেছে আর কি। তো এটা দেখার পর আমরা মানে খুব ভয় পেয়ে যাই আর কি, কী হলো, মানে নৌকা তো ধীর গতিতে চলতেছিল আপন শক্তিতে। তো দেখলাম কি যে নৌকাটা চলতেছে না। তো আমরা মানে অনেক চেষ্টা করলাম, তখন ছিল 2 জন ছিল, পরে আমরা সবাই মিলে হাত লাগালাম যে মানে নৌকাতে অনেকগুলো বাঁশ ছিল আর কি, বাঁশটা লাঠি জাতীয় যেগুলো ছিল, সবাই যে যার মতো পারতেছে মানে নৌকাটাকে এগোনোর চেষ্টা করতেছে। তো এভাবে করতে করতে বেশ কিছুটা সময় চলে যায়, 15 মিনিট চলে যায়, কিন্তু নৌকাটা এগোয় না। তো একটা পর্যায়ে নৌকাটা যখন ওইখান থেকে মানে পাস করে, মানে কিছুটা চলে আসার পর যখন আমরা মানে আমাদের এলাকা পৌঁছানো মাত্র প্রথম শ্মশানঘাটটা পড়ে, ওই শ্মশানঘাটের মাছ বরাবর আবার আসার পর সেম আগের বারের মতোই এইবারও নৌকাটা থেমে যায়, মানে থমকে দাঁড়িয়ে যায়। তো আবার আমরা বেশি ভয় পাই। তো আমরা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যে যেরকম সূরা মানে কোরআন তেলাওয়াত আয়াত যেগুলো যে পারে সবাই সবগুলো পড়তে লাগলো। সবাই সবগুলো পড়ার বললাম যে সবগুলো পড়, আর চেষ্টা কর নৌকাটা এগোনোর চেষ্টা কর। তো একটা পর্যায়ে এইভাবে করতে করতে যখন এখানেও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাগলো আর কি, নৌকাটা এগোনোর পর আবার মনে হচ্ছে কি যে ওই জায়গাটাতেই আবার ব্যাক করতেছে। তো আমরা খুব চিল্লাম না, আমরা আতঙ্ক হয়ে চুপ করেছিলাম, আর যে যার মতো দোয়া কালাম পড়তেছিলাম। তো এইভাবে করতে করতে আমরা যখন আমাদের ঘাটে এসে পৌঁছালাম, ঘাটে আসার পর আমরা কোনো মতো বাসায় এসে পৌঁছালাম, মানে যে যার মতো দৌড় দিয়ে বাসায় চলে আসলাম। মানে তখন কিশোর ছিলাম, তো ভয় পেয়ে গেছিলাম, বাসায় চলে আসলাম। আসার পর আমরা বাসার সবাইকে সব কিছু জানালাম। তো জানানোর পর আমাদেরকে দায়ের আগে লবণ দিয়ে মানে ওটা পোড়ায় পানি দিল, আমাদের খাওয়ার পর মানে গোসল করে ঘুমালাম। তো ঘুমানোর পর এর আগের একটা ঘটনা, এখানে 2 দিন আগে একটা ঘটনা ঘটছিল যে একটা হিন্দু মহিলা মানে আমার দেখা মতো একটা হিন্দু মহিলা মারা যায়। তো মারা যাওয়ার পর ওই শ্মশান ঘাটে আর কি, প্রথম শ্মশান ঘাটেই ওনাকে দাহ করা হয়, মানে গোসল টোসল করে, মানে আমাদের সামনেই আর কি, আমরা দূর থেকে দেখতেছিলাম। মানে প্রথম প্রসেস থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে মানুষটাকে পোড়ানো পর্যন্ত মানে আমি সব কিছুই দেখতেছিলাম, মানে নোটিস করছিলাম আর কি। নোটিস করার পর যখন ওনাকে দাহ করা হয়, দাহ করানোর পর ওনাকে মানে ওনার যে সব ছিল আর কি, মানে বলে বোঝাতে পারতেছি না, সবগুলো আর কি ওই দিঘিতে আর কি ভাসিয়ে দেওয়া হয়। তো ভাসিয়ে দেওয়ার পর এইভাবে মানে করতেছিল। তারপরে 2 দিন পরে এই ঘটনাটা আমাদের সাথে ঘটে। তো আমরা বাসায় আসার পর যখন আমরা এইরকমভাবে মানে বাসার সবাইকে জানানোর পরে বাসার সবাই বকাবকি করলো যে তোরা খেলতে গেছিস, খেলতে গিয়ে আবার ওই দিঘিতে কেন যেতে হবে সন্ধ্যাবেলায়, তোরা বাসায় চলে আসতে পারলি না? তো আমরা বললাম যে একটু ঘুরতে গেছিলাম, দেখলাম নৌকাটা ফ্রি আছে, অন্যদিন তো ফ্রি পাই না। তো আমরা ঘুরতে গেছিলাম, ঘুরতে আসার সময় আমাদের সাথে এই ঘটনা ঘটেছে। তো বাসার সবাই মেনে নেওয়ার পর সব কিছু আমাদের মানে বললো, ভয় পেলে আর কি যেগুলো দেয় মানে যেগুলো করায় আর কি সবগুলো মানে করানোর পর গোসল টোসল করিয়ে ঘুমালাম আর কি। সেদিন ঘুমানোর পর পরের দিন থেকে আমাদের মানে আমরা যে কয়জন গেছিলাম ওই নদীতে মানে দিঘিতে সবারই অসুস্থ হয়ে গেছে, আর মোটামুটি সবাই অসুস্থ। এটা দেখে আমাদের একটা অভিজ্ঞ লোক ছিল, মানে আমাদের এলাকায় একটা অভিজ্ঞ লোক ছিল, মানে বয়স্ক লোক, যে এসব বিষয়ে খুব ভালো জানতো।
তো ওই লোকটা এসে বলল কি যে তোমাদের সাথে নাকি এই ঘটনা ঘটছে, তোমরা জানে বেঁচে আসছো এটাই অনেক। এর আগে কয়েকজন ব্যক্তি যখন এরকম বিপদে পড়ছে তারা তো কনফিউশনে পড়ে নার্ভাস হয়ে তারা সেন্সলেস হয়ে নদীতেই ছিল, পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তো তোমরা যে সাহস করে কোনোবার ফিরে আসছো এটাই তোমাদের ভাগ্যর মানে ভাগ্য আর কি। তো আমাদের পরে মানে সবাই অসুস্থ থাকার পর আমাদের সবাইকে স্বপ্নে দেখানো হয় যে আমরা যদি পরবর্তীতে ওই নদীতে আবার যাই, মানে পরবর্তীতে আমরা ওই টাইমে যদি নদীতে যাই তাহলে আমাদের আর কেউ ফিরে আসতে পারবে না, সবাইকে মেরে ফেলা হবে। মানে ওই দিন আপাতত আমাদের ভয় পর্যন্তই দেখানো ছিল, আমাদের সাথে কোনো কিছু হয়নি। তো এই জন্য আমরা বেঁচে গেছিলাম। যদি আমাদের সাথে খারাপ কিছু হতো হয়তো আমরা বেঁচে থাকতে পারতাম না, কারণ অনেকটাই ভয়ঙ্কর ওই নদী। এর আগে অনেক পুরাতন ঘটনা আছে ওই নদীতে, মানে সবাই জানে আর কি, এলাকার সবাই জানে। আমরা যখন নদীতে ঘুরতে যাওয়ার সময় আমাদের মাথায় তখন এগুলো কাজ করতেছিল না, মানে আমরা তখন ছোটোই ছিলাম, আগে বললাম যখন ছোটোই ছিলাম এই জন্য আমাদের মাথায় এগুলো কাজ করতেছিল না, জন্য মানে নৌকাটা ফিরে পেয়েছি আর চলে গেছি। তো এই জন্য আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছিল। তারপর আমরা সুস্থ হওয়ার পর স্বাভাবিক হওয়ার পর আমরা আর কখনো ওই খেলাধুলা করেও ওই নদীতে কখনো আমরা হাত মুখও ধুতে যেতাম না। মানে আমাদের সাথে ওই ঘটনার পর থেকে আমরা ওই নদীতে হাত মুখও ধুতে যেতাম না, আমরা যে যার মতো সবাই বাসায় চলে আসতাম। তো তারপর থেকে আর কখনো আমাদের সাথে কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ সোহাইব। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি যে আপনি সবসময় ভালো থাকেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করেন। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সে ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। তো আমার বাসা পাবনাতে, বিস্তারিত ঠিকানা বললাম না। তো মাহফুজ ভাই, ঘটনাটি ঘটেছিল 2015 কি 2016 সালে, অতটা আমার খেয়াল নেই, কিন্তু যে ঘটনাটি ঘটেছিল সেটা আপনার কাছে শেয়ার করছি। তো আমরা মূল ঘটনাতে চলে যাই। তো মাহফুজ ভাই, আমাদের বাড়ির সাথে একটা জমি ছিল, সেইখানে ধান চাষ করতো আর কি। ধান ব্যতীত অন্য কোনো ফসল হতো না। তো সেইখানে পুকুর কাটার জন্য যে মেশিন থাকে না, বেগু মেশিন, সেটা দিয়ে পুকুর খনন করতেছিল। তো কয়েকদিন ধরে পুকুর কাটার ফলে প্রায় পুকুর কাটা শেষ পর্যায়ে। তো ওইখানে আমরা সবাই বন্ধুরা সব ছোটো ছিলাম, সবাই একসাথে থাকতাম। তো সবাই ওখানে খেলাধুলা করতাম, আড্ডা দিতাম। আপনি তো জানেন মাহফুজ ভাই যে ছোটো সময় সবাই একসাথে থাকে, সবসময় খেলাধুলা করে। তো মাহফুজ ভাই, এক পর্যায়ে সেই পুকুরটি কাটা শেষ হলো। তো আমরা সবাই মিলে ওই নতুন পুকুরে তো মাহফুজ ভাই জানেন যে পানি পরিষ্কার হয়ে থাকে, নিচে থেকে পানি ওঠেও সে পানি পরিষ্কার হয়। তো ওই পানিতে গোসল দিই, অনেকক্ষণ ধরে পানিতে গোসল দেওয়ার পর বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে খেলাধুলা করি। তো সন্ধ্যার সময় আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছিলাম নামাজ পড়তে, মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়তে যাচ্ছিলাম। তো নামাজ পড়তে গেছিলাম ওই পুকুরের পাড় দিয়ে। তো ওই পুকুরের পাশে আর একটা পুকুর ছিল। ওই পুকুরের একদম কানিতে একটা খাজুর গাছ ছিল। ওই খাজুর গাছটা অনেক পুরাতন খাজুর গাছটা বেঁকা ছিল। তো আমরা নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে দোকানে পর আড্ডা দিয়েছি, দোকানে আড্ডা দেওয়ার পর বাসায় আসছি দুজন। তো বাসায় আসার সময় হঠাৎ করে আমি খেয়াল করি যে ওই খাজুর গাছটা একটু বাঁকা টাইপের ছিল, ওই বাঁকার পর কে যেন হেলান দিয়ে শুয়ে আছে। তো এটা দেখে আমি তো একটু ভয় পাই। তো পরে ওর আর কিছু বলি নাই। তো তারপর আমরা দুজনে ওই দিক দিয়ে বাসায় চলে যাই। ওরা আর কিছু বললাম না যে আমি ওই খাজুর গাছের পর কিছু একটা দেখছি, সে বিষয়টা আর ওকে বললাম না। তো বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ পড়াশোনা করে আবার আজান দিয়েছে, নামাজ পড়তে আসছে। আবার ওই যে পুকুর পাড় দিয়ে মাগরিবের নামাজ পড়তে গেছিলাম, ওই পুকুর পাড় দিয়ে আবার গেছি নামাজ পড়তে। তো যাওয়ার সময় ওই খাজুর গাছে আর তেমন কিছু দেখতে পায় না। নামাজ পড়ে আসার সময় আবার ওই রোড দিয়ে আসছি, রাস্তা দিয়ে ঘুরে আসলে মাহফুজ ভাই অনেক দেরি হবে, মানে যে রাস্তাটা অনেক ঘোরার রাস্তা।
আর এই পুকুর পাড় দিয়ে গেলে পরে মানে শর্টকাট একদম কাজ হয়। তো আমরা পুকুর পাড় দিয়েই চলাফেরা বেশি করে থাকি। তো আসার সময় দেখি যে আবারও ওই খাজুর গাছে কেউ একজন শুয়ে আছে, অন্ধকারে তাকে আর ভালো করে দেখা যাচ্ছে না। তো আমি দেখলাম, কিন্তু একটু আগে যেয়ে ওরে বললাম যে আমি তো ওই খাজুর গাছে এরকম কারোর একজনের শুয়ে থাকতে দেখলাম, তার তো মুখ দেখা গেল। ওরে বললাম, ও বললো যে কই আমি তো কিছু দেখলাম না, তুই শুধু একাই দেখলি, এসব কিছুই না, এমনি হয়তো গাছের ছায়া পড়ছে, তুই ভাবছিস যে ওইখানে কেউ শুয়ে আছে। আমি বললাম যে আরে না, এটা আমি মাগরিবের নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় দেখছি। ও বললো যে হয়তো গাছের ছায়া পড়ছে, এটা নিয়ে বেশি করার দরকার নেই, চল বাসায় চলে যায়। তো মাহফুজ ভাই সেদিন আমরা দুজন বাসায় যাই, সেদিন আর তেমন কিছু হয় না। বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আগের দিনের মতো আবার পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ি। তো সেদিন রাতে আর কোনো সমস্যা হয়নি। তো পরের দিন যেরকম অন্য দিন পার করি সেরকম আজকের দিনটাও কাটায় দিলাম। দুপুরে ওই পুকুরে আবার গোসল করলাম সবাই মিলে। গোসল করার পরে মনে করেন যে সারাদিন যেরকম ব্যস্ততা যায় আর খেলাধুলা, তো সেভাবে দিনটা কাটলো। তো আজকেও আবার মাগরিবের সময় আজান দিছে, ওই রাস্তা দিয়ে নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে আসার সময় আবার দেখি যে ওই গতকালকে যা দেখছিলাম ওই রকমই কেউ আছে। তো আজকে আর ওরে বললাম না, ওরে বললে ও ভাববে যে তুই এত দেখিস, আমি তো কিছুই দেখি না। তো বাসায় চলে আসি। বাসায় চলে এসে পরে খাওয়া দাওয়া শেষ করে ইশারে আজান দিচ্ছে, ও আমার ডাকতে আসছে যে চল আজকে এখন নামাজ পড়তে যাই। আমি বললাম যে আমি আর যাবো না, আমি আবার কালকে যাবো না। তো ও একাই চলে গেছে। তো মাহফুজ ভাই ঘটনাটি ঘটে আজকে রাতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাইতে গেছি। ঘুমানোর পর মানে যে ঘুমায় গেছি, তখন আনুমানিক রাত বাজে 12টা কি 12:30। আমি দেখলাম যে কেউ একজন আমাকে আগুন নিয়ে পুড়াইতে আসছে। আমি অনেক দৌড়াচ্ছি, এটা বাবুদের আমি স্বপ্নে দেখছি যে আমাকে কেউ পুড়াইতে আসছে। আমি অনেক জোরে দৌড়াচ্ছি, আমাকে দৌড়তে পারছে না। তো আমি চিৎকার দিচ্ছি, আমি স্বপ্নের ভিতরে চিৎকার দিচ্ছি, কিন্তু আমার চিৎকারটা আমার বাবা মা শুনতে পায় ঘর থেকে। পাশের ঘরে থাকে, তারা পাশের ঘর থেকে শুনতে পায়। তো তারা পাশের ঘর থেকে বের হয়ে এসে আমার ডাক দেয়। তো দরজায় অনেক জোরে টোক্কা দেওয়ার পরে আমি ঠিক পাই যে আমাকে হয়তো ডাকছে। তো আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে দেওয়ার পর বললো যে কী হয়েছে তোর, এত জোরে চেঁচাচ্ছিস কেন? আমি বললাম যে আমি তো এরকম স্বপ্নে দেখছি আমাকেও দাবড়াচ্ছে আগুন নিয়ে আমাকে পোড়ানোর জন্য। আমি অনেক দূরে দৌড়াচ্ছি, কিন্তু তাও আমার কাছেই চলে আসছে। তো তখন মাহফুজ ভাই আমাদের বাসা থেকেই 2-1টা বাসা পরে একটা হাজি ছিল, সে আর কি এই কবিরাজ টাইপের। তো তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম। সে বলল যে তুমি যে এই দুপুরবেলাতে ওই পুকুরে গোসল করছিলা, সেজন্য তোমার সাথে এরকম ঘটনা ঘটেছে। ওই জায়গাটায় কি ভালো না, ওই জায়গাতে অনেক খারাপ জিনরা চলাফেরা করে, হয়তো ওদের ডিস্টার্ব হয়েছে, এই জন্য তোমার সাথে এইরকম কাজ করছে। তো তখন ওই কবিরাজ সাহেবের লোকটি আমাকে একটি তাবিজ দেয় আর বলে যে এই তাবিজটি তুমি যে বালিশে শও সে বালিশের নিচে রেখে দিবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমি তখন ওই তাবিজটি নিয়ে এসে আমি বালিশের নিচে রেখে দিলাম। তারপর দিন আর কোনো সমস্যা নেই। তো মাহফুজ ভাই এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সোহেব ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য। এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।